হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। সেই খবর যদি সত্য হয় তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে। খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপি হচ্ছে। এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল। এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে তাতে মনে হচ্ছে তিনি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে যাচ্ছেন। তাহলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এই চাঞ্চল্যকর খবরের ভেতরে ঢোকার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই যে তার এনসিপিতে যাওয়া হলো না, হচ্ছে না, সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সলা হয়েছিল, যেটাতে বাদ সেধেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই দলটিতে আসার কথা ছিল। কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন এরকম খবর ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এটা এক ধরনের মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে। আজকে রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন। এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে, নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা 10 থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন? আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি ছেড়ে দেবে, সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি? চ্যানেল 24 যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ। রাশেদ খান, অর্থাৎ রাশেদ খান বলেছেন, কি বলেছেন? সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। চ্যানেল 24 এর সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান। রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নেতৃত্ব পর্যায়ে। তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেয়া হয় তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন। সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহফুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো সেটা স্মরণীয় হয়ে থাকবে। যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেরকমটাও আমরা দেখেছি। এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে? আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন? এক, সাধারণ সম্পাদকের পদটা পাওয়া। দুই, ঢাকা 10 আসনটা নিশ্চিত হওয়া। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা 2-এর জায়গায় কি 3 হয়ে যাবে? রাশেদ খান, নুরুল হক নূর এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে? সেদিকেই যাচ্ছে। আর যদি ঢাকা 10
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ছাড়তে হয়, তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো 36 আসনের মধ্যে একটি আসনে ঢাকা 10-এ একজনকে নির্বাচিত করেছে বিএনপি, সেটা কি পরিবর্তন হতে চলেছে? রাজনীতিতে কত কিছুই না হয়। একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন, এরপরের চমক তাহলে অপেক্ষা করছে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম কোন দলে যাচ্ছেন? তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতেই যাবেন? আর বিএনপিতে গেলে লক্ষ্মীপুর এক কি মাহফুজ আলমকেই ছেড়ে দেবে বিএনপি? অনেক কিছুই বাকি এখনো। কালকে যখন তফসিল ঘোষণা হবে সন্ধ্যায়, কালকের মধ্যেও অনেক খবর আরও তৈরি হতে পারে বলে ভাবছেন অনেকেই। দর্শক, এরপরের স্টেপ কি? আপনি কি মনে করছেন মাহফুজ আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে জয়লাভ নিশ্চিত হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই করবেন? দর্শক, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গত বছর 5 আগস্ট সেই যে ভারতে চলে গেলেন, তারপরে সেখানেই অবস্থান করছেন। 2 দফায় বাংলাদেশ সরকার লিখিতভাবে ফেরত চাইলেও ভারত সরকার স্রেফ জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। সর্বশেষ কদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলে দিয়েছিলেন যে শেখ হাসিনার ফেরা না ফেরা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা, স্বাধীনতার উপরে তারা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তার মানে অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, এটাই স্পষ্ট হয়ে যায়। সেরকম মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন রকমের কথা বিভিন্ন সময় আমরা শুনেছি। পররাষ্ট্র উপদেষ্টা কয়েক দফায় এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু এবার যেটা বললেন সেটা সরকারের এক ধরনের অসহায় আত্মসমর্পণের মতো মনে হলো কিনা, মনে হবে কিনা, সেটা কিন্তু ভাবার বিষয়। তিনি মোটা দাগে বলতে চাইলেন যে তাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে আমাদের কিছুই করার নেই। এতটা অসহায় উক্তি তার মুখ থেকে কেন শুনলাম? তাহলে কি কূটনৈতিক মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে? ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এতটুকু কি আমরা করতে পারিনি? যখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি, চাল তো রেগুলার আসছেই, ঠিক সেই মুহূর্তে ভারতে কোনো পণ্য আমরা রপ্তানি করতে পারছি না, আমদানি করতে বাধ্য হচ্ছি কিন্তু রপ্তানি করতে পারছি না, স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া সম্ভব হচ্ছে না। এরই মাঝে ভুটানের পণ্য বেশ কয়েকদিন আটকে রাখা হয়েছিল, তারপরে ভারত ছেড়ে দিয়েছে। এই ব্যাপারগুলো অনেক প্রশ্নের জন্ম দেয়। কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনা ব্যাপারে? চলুন একটু জেনে দেখার চেষ্টা করি। বলছিলাম শেখ হাসিনার কথা। শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এটা তো আমরা মোটামুটি নিশ্চিতই জানি। সেরকম পরিস্থিতিতে তৌহিদ হোসেনের আজকের এই মন্তব্য নতুন করে আলোচনায় আসতে পারে যে ভারতের সঙ্গে তাহলে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে পররাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গেলেন কিনা। আমরা সম্প্রতি আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফর করতে দেখেছি, ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠক করতে দেখেছি। এরপরে নিরাপত্তা উপদেষ্টার কাতারে বৈঠকের ঘটনা আমরা জেনেছি যে কাতারে ভারত, যুক্তরাষ্ট্র, কাতারের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন ভারত সম্পর্কে কি বলছেন তিনি? বিডি নিউজ 24 এই ব্যাপারটা নিশ্চিত করছে। তারা বলছে ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে করার কিছু নেই। পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি বলছেন যে মানে প্রশ্নই করেছেন সাংবাদিকদের, আমরা কি করতে পারি বলেন তো। সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে এই ফেরানোর চেষ্টা, সেই চেষ্টার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। দিল্লি অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপরে নির্ভর করার যে বক্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন, সেই প্রেক্ষাপটে আজকে এক প্রশ্নে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে। জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি, অর্থাৎ জয়শঙ্কর যেটা বলেছিলেন যে ফেরা না ফেরা এটা শেখ হাসিনার স্বাধীনতা, সেই ব্যাপারে কি বলছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেছেন, আমরা কি করতে পারি বলেন তো। এক্ষেত্রে ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন, করণীয় আসলে তেমন কিছুই নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে আমাদের কিছুই করার নেই। এমন প্রশ্নে ভারত রাজি না হলে আমাদের কি কিছুই করার নেই এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজি না হলে আসলে তো করার কিছু নাই, আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি।
অর্থাৎ আমরা শুধুমাত্র চেষ্টাই করতে পারি, রাজি না হলে তো করার কিছু নেই। ভারতকে রাজি করানোর চেষ্টার বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারি না। রক্তক্ষয়ী যে সংঘর্ষ হলো গত বছরের জুলাই আগস্টে, সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি শেখ হাসিনা 5 আগস্ট 2024 ভারতে চলে গেলেন, তারপরে সেখানেই অবস্থান করছেন। ভারত থেকে ফেরত পাওয়ার জন্য সরকারের তরফ থেকে 2 বার ফরমাল চিঠি দেওয়া হয়েছে, মৌখিকভাবে অনেকবার বলা হয়েছে, কিন্তু ভারত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না, এটা একেবারে স্পষ্ট বলে দিয়েছে। তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। পরবর্তী নির্বাচিত সরকার আসলে যে কোনো বিষয়ে আলোচনা তারা শুরু করতে চায়, সেটা শেখ হাসিনা প্রসঙ্গ হোক, অন্য কোনো প্রসঙ্গ হোক, তার আগে এই সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কার্যক্রমে তারা জড়াতে চায় না। কিন্তু এরকম অবস্থান যখন ভারতের, তখন বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা যেমন আমরা দেখছি, তেমনি বাংলাদেশ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ভারত বিদ্বেষী যে ধরনের কথা বলছেন, বয়ান তৈরি করছেন, তাতে ভারত আরও বেশি ক্ষিপ্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এরই মাঝে আমাদের মানে এক ধরনের অধ্যত্তই বলা যায় যে একজন প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর সমমর্যাদার, তাকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি কথাবার্তা একটু সাবধানে বলবেন, দেখে শুনে বুঝে বলবেন। এটা বলার আবার যৌক্তিক কারণও আছে। আমাদের প্রধান উপদেষ্টা শিশুর মতো মনে হয় যে শিশুর মতো বলে ফেলেন 7 সিস্টার্স নিয়ে এই কথা, চিকেন নেক নিয়ে ও কথা, কখনো বলেন যে ভারত আমাদের অভ্যন্তরে নানা ধরনের গোলযোগ তৈরি করার চেষ্টা করছে, কখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করেন যে ভারত নানাভাবে চাপ সৃষ্টি করছে। এই যে কথাগুলো ওপেনলি বলেন, 7 সিস্টার্স নিয়ে মাথা ঘামানোর ব্যাপার কেন থাকবে, সমুদ্র নিয়ে কথা বলা, চিকেন নেক নিয়ে, এরই মাঝে চিকেন নেকে আমরা দেখেছি ভারত 3টি সামরিক ঘাঁটি নতুন করে স্থাপন করেছে। এই বার্তাগুলো আমাদের জন্য খুব একটা সুখকর বার্তা হচ্ছে না। একদিকে যেমন কূটনৈতিক ব্যর্থতা রয়েছে, আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারছি না, পাকিস্তানের সঙ্গে সবকিছু করছি, অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করছি। এই ব্যাপারগুলো যখন ঘটছে, তখন ভারতের সঙ্গে আমরা যেন একটা শত্রু ভাবাপন্ন দেশের মতো আচরণ করছি, এবং সেই আচরণগুলো রাজনৈতিক দলের বক্তব্যে যেমন আসছে, তেমনি সরকারের বিভিন্ন জনের বক্তব্যেও আসছে। সরকারের বিভিন্ন উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টাও যখন ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন, তখন এই সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না এই সরকারের আমলে। দর্শক, কিন্তু একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা যখন অসহায়ের মতো বলেন, আমরা কি করতে পারি বলেন তো? দর্শক, আপনার কাছে প্রশ্ন, আসলে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আসলে কি করতে পারেন আর?